1946 সালের 14ই জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস আগে। পুরো ইংল্যান্ড তখন যুদ্ধের ক্ষত থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। চারিদিকে পুনর্গঠনের কাজ চলছে, মানুষ নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছে। ঠিক সেই সময় ইংল্যান্ডে নটিংহ্যাম শহরে জন্ম নেয় একটি ছেলে, যার নাম হলো হ্যারল্ড ফ্রেডরিক শিপম্যান। পরে পুরো পৃথিবী তাকে চিনবে ডক্টর হ্যারল্ড শিপম্যান নামে। কিন্তু সেই শিশুটিকে দেখে কেউ কল্পনা করতে পারেনি একদিন তাকে আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় কুখ্যাত সিরিয়াল কিলার হিসাবে মনে রাখা হবে। হ্যারল্ড শিপম্যান ছিলেন 4 ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট। তার বাবা ছিলেন হ্যারল্ড শিপম্যান সিনিয়র, একজন ট্রাক চালক, এবং তার মা ছিলেন ভেরা শিপম্যান, একজন সাধারণ হাউসওয়াইফ। পরিবারটি ছিল সাধারণ শ্রমজীবী মধ্যবিত্ত পরিবার। অর্থের প্রাচুর্য ছিল না, কিন্তু পরিবারে শৃঙ্খলা ছিল। ছোটবেলা থেকেই হ্যারল্ড অন্য শিশুদের তুলনায় কিছুটা শান্ত স্বভাবের ছিলেন। তিনি খুব বেশি বন্ধু বান্ধবের সাথে মিশতেন না, বরং পড়াশোনা এবং নিজের মতো করে সময় কাটাতেন। স্কুলেও তিনি ছিলেন মেধাবী ছাত্র, বিশেষ করে সায়েন্সের বিষয়ে তার আগ্রহ ছিল অত্যন্ত গভীর। কিন্তু হ্যারল্ডের জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছিলেন তার মা ভেরা শিপম্যান। মায়ের সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর, কিন্তু যখন হ্যারল্ডের মাত্র 17 বছর বয়স, তখন তার জীবনে নেমে আসে এক বড় আঘাত। তার মা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়। সে সময় ক্যান্সারের চিকিৎসা আজকের মতো উন্নত ছিল না। ব্যথা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে চিকিৎসকরা তাকে নিয়মিত শক্তিশালী ব্যথানাশক মরফিন ইঞ্জেকশন দিতেন। হ্যারল্ড এই ঘটনাগুলি খুব কাছ থেকে দেখতেন। একটি মাত্র ইঞ্জেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তার মা শান্ত হয়ে যেত, এবং এই দৃশ্যটি তার মনে গভীর ছাপ ফেলেছিল। 1963 সালে মাত্র 45 বছর বয়সে ভেরা শিপম্যান মারা যান। মায়ের মৃত্যুর পর হ্যারল্ড মানসিকভাবে ভেঙে যায়। পরবর্তীকালে অনেক ক্রিমিনোলজিস্ট বা অপরাধ মনোবিজ্ঞানীরা ধারণা করেন মায়ের অসুস্থতা, মরফিনের ব্যবহার এবং তার মৃত্যু হ্যারল্ডের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। মায়ের মৃত্যুর পর হ্যারল্ড নিজের জীবনে একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি চিকিৎসক হতে চান। তিনি হতে চান এমন একজন ডাক্তার যিনি মানুষের জীবন বাঁচাবেন। 1965 সালে তিনি ভর্তি হন লিডস স্কুল অফ মেডিসিনে। সেখান থেকে শুরু হয় চিকিৎসক হওয়ার দীর্ঘ যাত্রা। মেডিকেল কলেজে শিপম্যান ছিলেন খুবই পরিশ্রমী এবং মেধাবী ছাত্র। কলেজে পড়ার সময় তিনি পরিচিত হন প্রিমরোজ মে অক্সটবি নামে এক তরুণীর সঙ্গে। কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়েও করেন। পরবর্তীকালে এই দম্পতি 4টি সন্তান হয়। বাইরের দৃষ্টিতে হ্যারল্ড শিপম্যানের জীবন একেবারেই স্বাভাবিক ছিল। সুখী পরিবার, ভালো কেরিয়ার, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। 1970 সালে চিকিৎসা শাস্ত্রে তিনি ডিগ্রি অর্জন করেন। এরপর ইংল্যান্ডের বিভিন্ন হসপিটালে তিনি প্রশিক্ষণ শেষ করে জেনারেল প্র্যাকটিশনার অর্থাৎ পারিবারিক চিকিৎসক হিসাবে কাজ করতে শুরু করেন। ইংল্যান্ডে একজন জেনারেল প্র্যাকটিশনার বা জিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ রোগ থেকে শুরু করে দীর্ঘমেয়াদী রোগ সবকিছুর জন্য রোগীরা প্রথমে এই চিকিৎসকদের কাছেই যেতেন। তিনি বছরের পর বছর একই পরিবারের স্বাস্থ্য সেবার দায়িত্ব পালন করেন, ফলে রোগীদের সঙ্গে তাদের একটি গভীর বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে। হ্যারল্ড শিপম্যান খুব দ্রুত সেই বিশ্বাস অর্জন করতে শুরু করেন। তিনি রোগীদের সঙ্গে ভদ্র আচরণ করতেন, মনোযোগ দিয়ে কথা শুনতেন। ধীরে ধীরে এলাকায় তার সুনাম ছড়িয়ে পড়তে শুরু করে। অনেকেই বলতেন ডক্টর শিপম্যান একজন অসাধারণ মানুষ, তিনি রোগীদের খুবই যত্ন নেন। এমন ডাক্তার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। চাকরি জীবনের শুরুতেই শিপম্যান একটি বিপজ্জনক অভ্যাসে জড়িয়ে পড়েন। তিনি অত্যন্ত শক্তিশালী একটি ওষুধ পেথিদিনের প্রতি আসক্ত হয়ে পড়েন, কিন্তু ধীরে ধীরে নিজের নাম ব্যবহার করে ভুয়ো প্রেসক্রিপশন লিখতে শুরু করেন, এবং যেটি হসপিটালের ওষুধের হিসাবে অসঙ্গতি ধরা পড়ে। অবশেষে তদন্তে বেরিয়ে আসে সত্য। 1975 সালে শিপম্যান প্রেসক্রিপশন জালিয়াতি এবং মাদক আসক্তির অভিযোগে ধরা পড়ে। আদালত তাকে কারাদণ্ড না দিয়ে জরিমানা এবং চিকিৎসার সুযোগ দেয়। তিনি পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেন এবং কিছুদিনের চিকিৎসার পর আবার চিকিৎসক হিসেবে কাজ করার অনুমতি পান। অনেকেই ভেবেছিলেন এটি ছিল একজন তরুণ চিকিৎসকের জীবনের বড় ভুল, কিন্তু ইতিহাস পরে দেখিয়েছে এটাই ছিল এমন এক অন্ধকার অধ্যায় সূচনা যার ভয়াবহতা তখনও মানুষ কল্পনা করতে পারেনি। এবং প্রশ্নটি হলো, এখন কি তিনি সত্যিই বদলে গিয়েছিলেন, নাকি শুধু নিজের ভুলগুলো আরো নিখুঁতভাবে লুকিয়ে রাখতে শিখেছিলেন? তবে এর পরের ঘটনাগুলো তদন্তকারীদের সামনে এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরে। 1977 সালে শিপম্যান ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার অঞ্চলের হাইট শহরের একটি চিকিৎসা কেন্দ্রে কাজ শুরু করেন। তিনি আবারও খুব দ্রুত রোগীদের বিশ্বাস অর্জন করেন। তিনি প্রয়োজনে রোগীদের বাড়িতে গিয়েও চিকিৎসা করতেন। একজন দক্ষ, ভদ্র এবং দায়িত্বশীল চিকিৎসক। কিন্তু তদন্তকারীদের মতে এই সময় থেকেই ধীরে ধীরে শুরু হতে থাকে একের পর এক রহস্যময় মৃত্যু। পরে তদন্তে দেখা যায় অনেক রোগীর মৃত্যুর আগেই শিপম্যান নিজেই তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অনেক মৃত্যুই প্রথমে স্বাভাবিক বলে মনে হয়েছিল, আর তাদের মৃত্যু সনদে স্বাক্ষর করতেন সেই চিকিৎসক যিনি তাদের চিকিৎসা করতেন, অর্থাৎ ডক্টর হ্যারল্ড শিপম্যান। সে সময় যুক্তরাজ্যে একজন পারিবারিক চিকিৎসকের প্রতি মানুষের আস্থা ছিল অত্যন্ত গভীর। একজন চিকিৎসক যদি লিখে দেন রোগীর মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সেটি নিয়ে প্রশ্ন তোলা হতো না। এবং এই বিশ্বাসী পরবর্তীকালে তদন্তকারীদের মতে শিপম্যানের একটি বড় সুবিধায় পরিণত হয়। পরে ফরেন্সিক তদন্তে অভিযোগ ওঠে তিনি রোগীকে
অতিরিক্ত মাত্রায় ডায়ামরফিন ইনজেকশন দিতেন। ডায়ামরফিন হলো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত শক্তিশালী ব্যথানাশক, যা হিরোইনের চিকিৎসাগত রূপ হিসাবেও পরিচিত। স্বাভাবিক মাত্রায় এটি তীব্র ব্যথা কমাতে ব্যবহৃত হয়, কিন্তু অতিরিক্ত মাত্রায় এটি শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়। তবে সেই সময় কেউ এসব ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পাননি। প্রতিটি মৃত্যুই যেন আলাদা একটি ঘটনা, কিন্তু বছরের পর বছর মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তেই থাকলো। তখন কিছু মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করে, এত মানুষের মৃত্যু সবই কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো একটি ভয়ঙ্কর রহস্য? 1993 সাল, প্রায় 2 দশক চিকিৎসক হিসেবে কাজ করার পর হ্যারল্ড শিপম্যান একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি নিজের ব্যক্তিগত ক্লিনিক খোলেন। ইংল্যান্ডের হাইট শহরে 21 মার্কেট স্ট্রিটে শুরু হয় তার নতুন চেম্বার। সে সময় স্থানীয় মানুষদের কাছে তিনি ছিলেন পরিচিত। কয়েক মাসের মধ্যেই তার রোগীর সংখ্যা খুব দ্রুত বাড়তে থাকলো। শিপম্যানের চিকিৎসা পদ্ধতিও ছিল কিছুটা ভিন্ন। তিনি রোগীদের সঙ্গে ধৈর্য ধরে কথা বলতেন, অযথা তাড়াহুড়ো করতেন না। বিশেষ করে বয়স্ক রোগীদের জন্য তিনি সময় দিতেন। অনেক রোগী বলতেন, ডক্টর শিপম্যান কখনো আমাদের অবহেলা করে না। অনেকেই বলতেন তিনি একটি ফোন করলেই চলে আসতেন। তিনি খুবই শান্ত এবং ভদ্র মানুষ ছিলেন, এবং ডক্টর শিপম্যানের ক্ষেত্রে এই বিশ্বাসই ছিল সবচেয়ে বড় শক্তি। আর সেই বিশ্বাসের কারণেই কেউ শিপম্যানকে সন্দেহ করেনি। তিনি যখন কোনো রোগীর মৃত্যু স্বাভাবিক বলেই ঘোষণা করতেন, পরিবারের সদস্যরা অধিকাংশ সময় সেটিই মেনে নিতেন। আর এই কারণেই অনেক ক্ষেত্রে পোস্টমর্টম করা হতো না, কারণ উপস্থিত পারিবারিক চিকিৎসক যখন বলেছেন মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে, তাহলে আর পোস্টমর্টমের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু পরে তদন্তে দেখা যায় যাদের মৃত্যু নিয়ে অভিযোগ উঠেছিল তাদের অনেকেই ছিলেন বৃদ্ধ বা বৃদ্ধা, আবার অনেকেই দীর্ঘদিন ধরে শিপম্যানের রোগী ছিলেন। আর এই কারণেই তাদের পরিবার ও চিকিৎসকের ওপর পূর্ণ আস্থা রাখতেন। তদন্তকারীদের মতে এই পরিস্থিতি তাকে দীর্ঘ সময় সন্দেহের বাইরে রাখতে সাহায্য করেছিলেন। আর ঠিক সেই কারণেই কেউ কল্পনা করতে পারেনি এই মানুষটিকে ঘিরেই তৈরি হচ্ছে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে একটি। কিন্তু শিপম্যান যতই বেশি জনপ্রিয় হচ্ছিলেন, ততই আশ্চর্যভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছিল। প্রথমে কেউ বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ অদ্ভুত বিষয় লক্ষ্য করতে শুরু করে। তাদের মধ্যে একজন ছিলেন ফিউনারেল ডাইরেক্টর। তিনি বহু বছর ধরে মৃত ব্যক্তিদের শেষকৃত্যের ব্যবস্থা করেছিলেন, তাই বিভিন্ন চিকিৎসকের রোগীদের মৃত্যুর ধরন সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা ছিল। একসময় তার মনে প্রশ্ন জাগে, কেন ডক্টর হ্যারল্ড শিপম্যানের রোগীদের এত মৃত্যু হচ্ছে? অনেক মৃতদেহ এমনভাবে বিছানায় বা চেয়ারে বসা অবস্থায় পাওয়া যেত যেন মৃত্যুর আগে তারা শান্তভাবেই বসেছিলেন। ঘটনাগুলি তার কাছে অস্বাভাবিক মনে হতে থাকে। শিপম্যান আগের মতোই চিকিৎসা চালিয়ে যেতে থাকেন। তার রোগীরা তখনও তাকে বিশ্বাস করতেন, কিন্তু কেউই জানতেন না মাত্র কয়েক মাসের মধ্যেই একটি মাত্র মৃত্যু পুরো মামলার মোড় ঘুরিয়ে দেবে। একজন সম্মানিত, ধনী এবং সমাজে পরিচিত বৃদ্ধা, তার মৃত্যু প্রথমেই স্বাভাবিকভাবে মনে হয়েছিল, কিন্তু একটি অদ্ভুত উইল সবকিছু বদলে দেয়, এবং সেই উইল থেকেই শুরু হয় এক অদ্ভুত তদন্ত। ইংল্যান্ডের হাইট শহরে মারা যান 81 বছর বয়সেই ক্যাথলিন গ্র্যান্ডি। শারীরিকভাবে তিনি বয়স্ক হলেও তার পরিচিতদের মধ্যে অনেকেই বলেছিলেন তিনি বেশ সক্রিয় এবং স্বাভাবিক জীবনযাপন করছিলেন। মৃত্যুর দিন ডক্টর হ্যারল্ড শিপম্যান নিজেই তার বাড়িতে যান। এরপর তিনি ঘোষণা করেন ক্যাথলিন গ্র্যান্ডির মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে। প্রথমে পরিবারের কেউ সন্দেহ করেনি, কারণ তাদের বহু বছরের পরিবারের বিশ্বস্ত চিকিৎসক নিজেই মৃত্যুর সনদে স্বাক্ষর করেছিলেন। কিন্তু কয়েক সপ্তাহ পর একটি ঘটনা পুরো মামলার মোড় ঘুরিয়ে দেন। ক্যাথলিন গ্র্যান্ডির মেয়ে অ্যাঞ্জেলা উডরা, যিনি নিজেও একজন আইনজীবী ছিলেন, তিনি জানতে পারেন তার মায়ের নামে একটি উইল পাওয়া গেছে, এবং সেই উইলে লেখা ছিল ক্যাথলিন গ্র্যান্ডির প্রায় 3,86,000 পাউন্ড মূল্যের সম্পত্তি দেওয়া হবে ডক্টর হ্যারল্ড শিপম্যানকে। অ্যাঞ্জেলা হতবাক হয়ে যান, কারণ তিনি নিশ্চিত ছিলেন তার মা কখনোই এরকম ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু ক্যাথলিন গ্র্যান্ডি সাধারণত নিজের আইনি নথি আইনজীবীদের মাধ্যমেই তৈরি করতেন। বিষয়টি তার কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়। তিনি বিষয়টি পুলিশের কাছে জানান। এবার তদন্তকারীরা শুধু উইল নয়, ক্যাথলিন গ্র্যান্ডির মৃত্যুকেও নতুন করে খতিয়ে দেখতে শুরু করেন। তার মৃতদেহ কবর থেকে তুলে এনে নতুন করে ময়না তদন্ত করা হয়। ফরেনসিক পরীক্ষায় যে তথ্যটি সামনে আসে তা সবাইকে স্তব্ধ করে দেয়। ক্যাথলিন গ্র্যান্ডির শরীরে পাওয়া যায় ডাইমরফিন অতিরিক্ত মাত্রায়। এবার তদন্তকারীদের সন্দেহ আরো জোরালো হয়ে ওঠে। পুলিশ শিপম্যানের ক্লিনিকে তল্লাশি চালায়। সেখানে তারা রোগীদের চিকিৎসা সংক্রান্ত নথি এবং কম্পিউটার রেকর্ড পরীক্ষা করতে শুরু করেন। ফরেনসিক বিশেষজ্ঞরা লক্ষ্য করেন কিছু মেডিকেল রেকর্ড মৃত্যুর পর পরিবর্তন করা হয়েছে। এরপর এই তদন্ত শুধুমাত্র একজন রোগীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। পুলিশরা শিপম্যানের আরো কিছু মৃতদেহকে কবর থেকে উদ্ধার করে এবং সেগুলিকে ফরেনসিকে পাঠানো হয়। প্রতিটি ফাইলে যেন একই রকমের একটি গল্পই লেখা ছিল, প্রবীণ রোগী, হঠাৎ মৃত্যু, আর মৃত্যুর আগে শিপম্যানের উপস্থিতি, এবং মৃতদেহে পাওয়া যায় অতিরিক্ত মাত্রায় ডায়ামরফিন। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে থাকে এই ঘটনাগুলি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা একটি ধারাবাহিক অপরাধের অংশ। 1998 সালের 7ই সেপ্টেম্বর ডক্টর হ্যারল্ড শিপম্যানকে গ্রেফতার করা হয়। যে মানুষকে একসময় এলাকার সবচেয়ে বেশি বিশ্বস্ত চিকিৎসক বলা হতো, এবার তিনি পুলিশের হেফাজতে। এরপর শুরু হয় একের পর এক বহু প্রতীক্ষিত বিচার, যা শুরু হয় ইংল্যান্ডের প্রেস্টন ক্রাউন কোর্টে। আদালতে প্রসিকিউশন দাবি করেন হ্যারল্ড শিপম্যান তার চিকিৎসক হিসেবে পাওয়া বিশ্বাস অপব্যবহার করেছেন।
তারা আদালতে পেশ করে অনেক রোগীর মৃত্যুর আগে শিপম্যান একইভাবে তাদের দেখতে গেছিলেন। বেশ কয়েকটি ক্ষেত্রে মৃত্যুর পরও রোগীদের চিকিৎসা সংক্রান্ত নথি পরিবর্তনের অভিযোগও সামনে আসে। এদিকে ময়না তদন্তে ক্যাথরিন গ্র্যান্ডির শরীরে পাওয়া যায় অতিরিক্ত মাত্রায় প্রাণঘাতী ড্রায়ামরফিন, যা প্রসিকিউশনের দাবিকে আরো শক্তিশালী করে তোলে। দীর্ঘদিন শুনানি, সাক্ষ্য প্রমাণ এবং ফরেন্সিক বিশ্লেষণের পর আদালত একটি ভিন্ন সিদ্ধান্তে পৌঁছায়। 2000 সালের 31শে জানুয়ারি জিউরি হ্যারল্ড শিপম্যানকে 15টি হত্যাকাণ্ড এবং একটি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে। এরপর বিচারক তাকে হোল লাইফ অর্ডার সহ যাবজ্জীবনের কারাদণ্ড দেন, অর্থাৎ তিনি জীবনে বাকি সময় কারাগারেই কাটাবেন। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে মানুষটিকে তারা দীর্ঘ সময় ধরে বিশ্বাস করেছিলেন তিনি এমন ভয়ঙ্কর অপরাধের দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু বিচার শেষ হলেও তদন্ত শেষ হয়নি, কারণ তদন্তকারীদের মতে তখনও একটি বড় প্রশ্ন রয়ে গেছিল। আদালতে প্রমাণিত হয়েছিল 15টি হত্যার অভিযোগ, কিন্তু সত্যি কি শুধুমাত্র 15 জনই হত্যার শিকার ছিলেন, নাকি প্রকৃত সংখ্যা ছিল আরো বেশি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্রিটিশ সরকার শুরু করলেন ইতিহাসের অন্যতম বৃহৎ স্বাধীন তদন্ত, এবং সেই তদন্তের ফলাফল পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেয়। আদালতে হ্যারল্ড শিপম্যানকে মাত্র 15টি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন। আইনগতভাবে এটি ছিল তার বিরুদ্ধে প্রমাণিত অপরাধ, কিন্তু তদন্তকারীদের মতে 2002 সালে প্রকাশিত অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয় হ্যারল্ড শিপম্যান অন্তত 215 জন রোগীকে হত্যা করেছিলেন এবং তার অত্যন্ত শক্ত প্রমাণ পাওয়া গেছে। শুধু তাই নয়, তদন্তে আরো প্রায় 45টি মৃত্যুর ক্ষেত্রেও সন্দেহ প্রকাশ করা হয়, অর্থাৎ তার সম্ভাব্য শিকারের সংখ্যা 250 জনের বেশিও হতে পারে। তদন্তকারীরা আরো একটি বিষয় লক্ষ্য করেন, শিপম্যানের অধিকাংশ শিকারী ছিলেন প্রবীণ। তাদের অনেকেই একা থাকতেন, অনেকেরই দীর্ঘদিন ধরে চিকিৎসক ছিলেন শিপম্যান, আর এই কারণে সেসব পেশেন্ট হ্যারল্ড শিপম্যানের ওপর সম্পূর্ণ আস্থা রাখতেন। ধীরে ধীরে সমস্ত ঘটনাগুলি যুক্ত হয়ে একটি ভয়ঙ্কর চিত্র সামনে আসে। এত বড় একটি ঘটনা শুধুমাত্র ব্রিটেনকেই নয়, পুরো বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকেও নাড়া দেয়। মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, একজন চিকিৎসক যদি তার ক্ষমতার অপব্যবহার করে তাহলে তাকে থামানোর ব্যবস্থা কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই যুক্তরাজ্যে শুরু হয় একের পর এক বড় সংস্কার। চিকিৎসকদের ওপর নজরদারি বাড়ানো হয়, মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট যাচাইয়ের নিয়ম পরিবর্তন করা হয়, নিয়ন্ত্রিত ওষুধ ব্যবহারের ওপর আরো কঠোর ব্যবস্থা নেওয়া হয়। হ্যারল্ড শিপম্যানের ঘটনা শুধু একটি সিরিয়াল কিলারের মামলা ছিল না, এটি পুরো স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকেও সামনে এনে দিয়েছিল। হ্যারল্ড শিপম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ঠিকই, কিন্তু তখনও তিনি দাবি করে গেছিলেন তিনি নির্দোষ। কিন্তু কোর্ট কখনো রায় বদলায়নি। একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে, সেখানে শুধু শিপম্যান নয়, কিভাবে বছরের পর বছর তিনি ধরা না পড়ে কাজ চালিয়ে যেতে পেরেছিলেন সেটিও বিশ্লেষণ করা হয়। তারপর আসে 2004 সালে 13ই জানুয়ারি ইংল্যান্ডের ওয়েকফিল্ড কারাগারে হ্যারল্ড শিপম্যানকে তার কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তে জানানো হয় তিনি আত্মহত্যা করেছিলেন, এবং এই খবরটি প্রকাশের পর অনেকেই মনে প্রশ্ন আসতে শুরু করে, তিনি কি অপরাধে ভুগেছিলেন, নাকি তিনি আজীবন কারাগারে থাকার বাস্তবতা মেনে নিতে পারেননি? এই প্রশ্নের উত্তর আজও কখনো জানা যায়নি, কিন্তু শিপম্যানের মৃত্যুতে গল্প শেষ হলেও তার রেখে যাওয়া প্রভাব তখনও শেষ হয়নি। এই ঘটনার পর যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। উদ্দেশ্য ছিল একটাই, যেন ভবিষ্যতে আর কোনো চিকিৎসক মানুষের বিশ্বাসকে এভাবে অপব্যবহার না করতে পারে। এবং এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, মানুষের জীবনে চিকিৎসকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক, তবে সেই সম্মান তৈরি হয় বিশ্বাসের ওপর। আজ যখন সেই বিশ্বাসের কেউ অপব্যবহার শুরু করে, তার ক্ষতি শুধুমাত্র কয়েকটি পরিবারে নয়, বরং পুরো সমাজের ওপর প্রভাব ফেলে। একজন চিকিৎসকের হাতে চিকিৎসককে বিশ্বাস করে মানুষ তার জীবন তুলে দেয়, আর সেই কারণে চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতা, পর্যবেক্ষণ এবং জবাবদিহি কখনোই অবহেলা করার মতো বিষয় নয়। আর এই ছিল অন্যতম সিরিয়াল কিলার হ্যারল্ড শিপম্যানের ঘটনা। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ঘটনাটি আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে। এবং এমনই আরো সিরিয়াল কিলারের ঘটনা, নানা রকমের সত্যি ভৌতিক ঘটনা অথবা কোনো পুরাণ ভিত্তিক কাহিনী, নানা রকমের রহস্যময় গল্প বা ইতিহাস জানতে বা শুনতে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।